প্রেগন্যান্সি এবং ডেলিভারির এক্সাইটমেন্ট তো হয়ে গেল, সন্তান এসে গেল ঘরে। তো সেই বান্ডেল অফ জয় নিয়ে ফিরলেন। বাড়ি ফিরে শুরু হলো আসল সমস্যা। বাচ্চা কাঁদে, বাচ্চাকে খাওয়াতে হয়, নিজে খাওয়ার সময় পাওয়া যায় না। রাতে শোয়ার সময় কেঁদে ওঠে অন্তত 2-3 বার, রাতে উঠে উঠে ফিড দিতে হয়। তার সঙ্গে আছে শরীরে অস্ত্রোপচার অথবা ভেজাইনাল ডেলিভারি রিলেটেড ব্যথা, ভালো করে বসা শোয়া দুটোই দুর্বিষহ। এই অবস্থায় মনে হয় যে কি ফেরে পড়লাম, কবে থেকে মুক্তি, কেন এই রাস্তায় হাঁটলাম। হয়তো খানিকটা চেনা চেনা লাগছে। অর্থাৎ সন্তান যখন আমরা প্ল্যান করছি, আমরা পরবর্তী যে এই ঘটনাগুলো, এই দিনগুলো যে আসবে সে সম্পর্কে কিন্তু আমরা আগে থেকে তৈরি ছিলাম না। আবার এটাই দেখি আমরা দ্বিতীয় সন্তান যখন কেউ নিচ্ছেন, তাদের আবার জানা থাকে যে এরপরে এই ঘটনাগুলো আসবে। সেজন্য তারা আবার আগে থেকেই অনেকে একটা অকাল্ট স্ট্রেস, একটা লুকোনো একটা স্ট্রেসে ভোগেন। তার মানে আমরা জানি যে সন্তান হওয়ার পরে আমাদের কিন্তু একটা অন্য ধরনের স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়। বাচ্চা যতদিন পেটে থাকে ততদিন তো নিজে খেয়ে নিলেই বাচ্চার খাওয়া হলো, নিজে ঘুমিয়ে পড়লেই খানিকটা হলো বাচ্চার ঘুম হয়ে গেল। কিন্তু যখন বাচ্চা শরীরের থেকে আলাদা হলো, তখন তাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, তাকে বার্পিং করা, তার সুবিধা অসুবিধে দেখা, তাকে গরম রাখা, ন্যাপি চেঞ্জ করা, তার সঙ্গে নিজের খাওয়া দাওয়া, স্নান, বাচ্চার রিলেটেড যে কাজ আছে সেগুলো করতে হয়। অনেকের ঘরে হয়তো কেউ না কেউ অ্যাসিস্ট করেন বা ন্যানি থাকে, সেই সাহায্যটুকু পান। অনেকে আবার সেটুকুও পান না, সবটাই একা হাতে করতে হয়। কারোর কারোর হয়তো হাজব্যান্ড তার কাজকর্ম সামলে কিছুটা ঘন্টা বাড়িতে দিতে পারেন, কারোর কারোর হাজব্যান্ডের সেই সুযোগ নেই, অনেকক্ষণ বাইরে থাকতে হয়, ফিরে এসে তাদের আর করার সুযোগ থাকে না। এই সবগুলো নিয়েই কিন্তু জীবন। আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই স্ট্রেস বা স্লিপলেসনেস বা ইনসমনিয়া, এটা আমরা কি করে কাউন্টার করব। প্রথম হচ্ছে, জিনিসটা নিয়ে অহেতুক স্ট্রেস নেবেন না। ঘরে ঘরে এটাই হচ্ছে, শুধু আপনার হচ্ছে না, অনাদি অনন্তকাল ধরে যারা সন্তান নিয়েছেন তাদেরই এটা ফেস করতে হয়েছে। এই জিনিসটাকে যদি আপনি প্রথম থেকেই খুব কঠিন করে ভেবে থাকেন, তাহলে এটা করা আরো কঠিন হবে। অর্থাৎ এটাকে নর্মাল হিসেবে মেনে নিন। আর মাথায় রাখবেন যে আপনাকে কিন্তু নিখুঁত হতে হবে না। সন্তান মানুষ করার কোনো ফিক্সড প্রোফর্মা নেই, ফিক্সড কোনো ফরম্যাট নেই, কেউ আপনার মূল্যায়ন করছে না। আপনার আর আপনার সন্তানের মধ্যে যে বন্ডেজ, সেটা একটা স্বর্গীয় বন্ধন, এবং এনজয় করুন এই মাতৃত্বটা। আর বাচ্চাকেও তার খাওয়া, তার ঘুম, তার বেসিক কেয়ার, এর বাইরে সে কখনো কাঁদবে না, তাকে কন্টিনিউয়াস না কাঁদিয়ে রাখা আপনার দায়িত্ব। এই ধরনের যে আইডিয়াসগুলো, এগুলো থেকে বেরিয়ে আসুন। বাচ্চা কাঁদে, বাচ্চাকে কাঁদতে দিন। যদি বাচ্চা খেয়ে থাকে, ব্যথা না পায়, পটি হিসু ঠিক করে করছে, সেক্ষেত্রে আপনি কাজ করছেন আর বাচ্চা কাঁদছে মানেই কিন্তু ছুটে গিয়ে বাচ্চাকে ধরতে হবে না। বিশেষত আমরা দেখি যাদের বাড়িতে একটু বড়রা থাকেন, তারা কন্টিনিউয়াসলি মাকে এই ব্যাপারে ডাক দিতে থাকেন। বাচ্চা কাঁদছে, তুমি কোথায়? বাচ্চা কাঁদছে, ওকে চুপ করাও। বাচ্চা কাঁদছে, ওকে দুধ দাও। এটা কিন্তু একদমই ঠিক নয়। বাড়িতে বাচ্চাই তো কাঁদে, বাচ্চার বাবা তো কাঁদে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে সব নবজাত বা সদ্যজাত শিশু যদি বাড়িতে থাকে, সে কাঁদাটা কোনো বড় ঘটনা নয়। আপনার স্ট্রেস 50% কমে যাবে যদি মাথায় রাখেন যে বাচ্চা কাঁদতে পারে, বাচ্চা, দ্য বেবি হ্যাজ এভরি রাইট টু ক্রাই। এবং বাকি যাদের পছন্দ হবে না বাচ্চার কান্না, তারা যেন কানের তুলো বুঝে নেন। এটা বলতে শিখুন যে বাচ্চা যদি ঠিকঠাক খাবার পায়, বাচ্চা যদি ইনজিওর না হয়, তার যদি ন্যাপি ভিজে না থাকে, বাচ্চা কাঁদলেই আপনাকে সঙ্গে সঙ্গে গিয়ে ধরতে হবে না। অনেক সময় বায়না করার জন্য ওরা কাঁদে, কোলে ওঠার জন্য কাঁদে। এটা 1 নম্বর। বি কমফোর্টেবল উইথ দ্য ক্রাই অফ দ্য বেবি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু রিডিউস দ্য স্ট্রেস। এবং যখন আপনাকে বাড়িতে কেউ বলছে যে ওকে থামাও, ও যেন না কাঁদে, তাকেও এটা খুব সুন্দর করে মিষ্টি করে শুনিয়ে দিন যে বাচ্চা কাঁদে, এটা একটা স্বাভাবিক ঘটনা। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, রাতে যেহেতু ঘুমটা ডিস্টার্বড হবে মায়ের, কারণ তাকে উঠে উঠে বাচ্চাকে বারবার ফিড দিতে হবে, সেজন্য আমরা বলি অভ্যাস করুন বাচ্চার ঘুমের সঙ্গে নিজেকে ঘুমিয়ে পড়ার। অর্থাৎ বায়োলজিক্যাল যে স্লিপ ক্লক, সেটাকে সেট করুন
বাচ্চার স্লিপ ক্লকের সঙ্গে। তাহলে বাচ্চা যখন দিনের বেলা পড়ে পড়ে ঘুমোচ্ছে, সেই সময়টা আপনিও পড়ে পড়ে ঘুমোন এবং বাড়ির লোককে এটাই জানিয়ে দিন যে এটাই আমার ঘুমের সময়, আমি যখন বাচ্চা জেগে থাকবে তখন বাকি কাজকর্মগুলো সারবো। কিন্তু বাচ্চা যখন ঘুমোয় সেই সময়টা মেক ইউজ অফ দোজ টাইমস, যাতে করে আপনার ঘুমটা ঠিক করে হয়ে যায়। বলছি শুনতে খুব কঠিন লাগছে, কিন্তু এত কঠিন নয়। এটা একটা রুটিন, যদি আপনার জানা থাকে হাউ টু ম্যানেজ ইউর স্লিপ ক্লক, তাহলে কিন্তু খুব অসুবিধে হয় না। অনেক সময় আমরা দেখেছি বাচ্চা শরীরের টাচ চায়, বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়তে বডির টাচ রেখে সেটাও কিন্তু ধীরে ধীরে শিখতে পারেন। শুয়ে ব্রেস্ট ফিড দেওয়াটা খুব উচিত নয়, নানা ধরনের অ্যাক্সিডেন্ট, স্লিপ ডেথ এগুলো হয়, সেটা অ্যাভয়েড করবেন যথাসম্ভব। ঘুমিয়ে ঘুমিয়ে বেবিকে ফিড দেবেন না, বাচ্চার চোকিং হওয়ার ভয় থাকে। সো ফিড দ্য বেবি ওয়েন ইউ আর কমপ্লিটলি অ্যাওয়েক। অনেক সময় একটু বয়স্করা বাড়িতে বলেন শুয়ে পাশ ফিরে ফিড দিয়ে দাও, সেটা কিন্তু আমি ঠিক মনে করি না, কেননা খুব যারা ইনএক্সপিরিয়েন্সড তাদের পক্ষে এটা একটা বিপদের কারণ হয়ে যেতে পারে। আর ফিড দিয়ে অবশ্যই বার্পিং করান নিজে ঘুমিয়ে পড়ার আগে। তাহলে কি হলো, আমার তো ঘুম কমেই আসছে, অনেকে এসে আমাদের বলেন যে রাতে তো ঘুমোতেই পারছি না, এতবার উঠছি। সেই জন্যই আমি বললাম যে বাচ্চার ঘুমের সঙ্গে নিজের ঘুমটাকে অ্যাডজাস্ট করুন, এবং বাচ্চা যদি জেগে থাকে, নিজে নিজে হাত পা ছুড়ে খেলা করে অথবা একটু একটু কাঁদেও, যদি পাশে কেউ বসার নাও থাকে, ঘুরে ফিরে নিজের হাতের কাজগুলো সেই সময় সেরে নিন। এতে করে কিন্তু স্লিপ সাইকেলটা অনেকটা আপনার ক্ষেত্রে মেনটেন হবে। কারণ আমরা বলি অন্তত 6 ঘন্টা বা 7 ঘন্টা স্লিপ দরকার শরীরের রিপেয়ারের জন্য। প্রচুর বেশি পরিমাণে জল খান, সুষম আহার করুন, একসাথে অনেকটা বেশি খাবার খাবেন না, অল্প অল্প পরিমাণে বারবার খান। আর খাবারে যেন অবশ্যই প্রচুর পুষ্টিকর শাক সবজি, সিজনাল ফ্রুটস থাকে। সিজনাল ফ্রুটসের একটা অ্যান্টি অক্সিডেন্ট ভ্যালু থাকে, যাতে করে ক্লান্তি অনেকটা কমিয়ে দেয়। তাহলে কি বললাম, ঠিকঠাক খাবার খান, যতটা পারেন রেস্ট করার চেষ্টা করুন, বাচ্চার স্লিপ সাইকেলের সঙ্গে নিজের ঘুমের সাইকেলটা অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। আর যে পার্টনার আছে সেও বাইরের কাজ সামলে যতটা হয় ভাগাভাগি করে, বিশেষত ওয়াইফকে একটু ঘুমোতে দেওয়ার ব্যাপারটা, রাত্রে কিছুটা সময় যদি সম্ভব হয় বাচ্চাকে দেখে দেওয়া বা ন্যাপি পাল্টানো, এইগুলো যদি একটু দায়িত্ব নিয়ে নেন, তাহলে ঘুমিয়ে থাকছে যে মা, তার শরীরটা অলরেডি ভেঙেছে, অনেকটা রিপেয়ার হওয়া দরকার, তাড়াতাড়ি তাকে সুস্থ হতে হবে, অনেকটাই হেল্প হয়। অর্থাৎ যদি দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মিলেমিশে যতটা পারা যাচ্ছে এই রেসপন্সিবিলিটিগুলো পালন করার চেষ্টা করেন, কখনো দেখা যায় টপ ফিড দেওয়ার জন্য একটু বানিয়ে দিতে হয় দুধটা, যেক্ষেত্রে বউ ঘুমোচ্ছে, আচ্ছা একটু ঘুমিয়ে থাক, ওরও একটু ঘুমটা পূরণ হয়ে যাক, এগুলো যদি হাজব্যান্ড একটু কেয়ারিং হন, তাহলে মেয়েটির পক্ষেও কিন্তু, যে কিন্তু আগে অনেকেই প্রথমবার মা হয়েছে, এর আগে মা হয়নি, তার অভিজ্ঞতাও নেই, তার ক্ষেত্রেও অনেকটা সুবিধে হয়। কোনো কোনো বাড়িতে আমরা দেখেছি বড়রা থাকেন, বাচ্চার কোনো অসুবিধে হলে বাচ্চাকে ধরার জন্য তারা আসেন, সেটা একদিক দিয়ে যেমন ভালো, আরেক দিক দিয়ে অসুবিধে হচ্ছে, এনারা আবার অনেক সময় একটু মিসগাইড করেন। ওই যে বললাম, অষ্টপ্রহর বাচ্চাকে ব্রেস্টে ঝুলিয়ে রাখা, কাঁদছে খেতে দাও, এক্ষুনি আবার দাও, বাচ্চা হয়তো বায়না করছে, এইসব করে করে নতুন মা প্রায় এক্সহস্টেড হয়ে পড়ে। সুতরাং তারও জানা দরকার যে কতটুকু বাচ্চার বেস্ট অফ ইন্টারেস্টে ঠিক, কতটুকু প্রয়োজন আর কতটুকু অপ্রয়োজন। নিজেকে প্রায়োরিটাইজ করাটা ভীষণ জরুরি। মা হয়ে যদি একবার এটা ভাবতে শুরু করে যে তার আর কি, সে তো মা হয়ে গেছে, এবার তার জীবনটা তো সন্তানের প্রতি নিবেদিত, সেটা কিন্তু ঠিক নয়। আজকের দিনে বিশেষত বলছি, মা নিজে সাধারণত দেখা যায় শিক্ষিত এবং তাদের একটা পার্সোনালিটি অলরেডি থাকে, সেই জায়গাটায় পৌঁছে যদি নিজেকে মিলিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া, এইভাবে সন্তান মানুষ করতে হয়, তাহলে এই মেয়েগুলি বা সদ্য মা যারা হচ্ছে, তারা অদূর ভবিষ্যতে গিয়ে অসম্ভব ফ্রাস্ট্রেশনে ভোগে এবং তারা ডিপ্রেশনে ভোগে, অনেকে তারা এর থেকে বেরিয়ে আসতে পারে না। সেই জন্য নিজেকে প্রায়োরিটি দিতে সন্তান হওয়ার প্রথম দিন থেকে শুরু করুন, এবং এটা সবাইকেই বুঝিয়ে দিন যে প্রায়োরিটি অফ দ্য মাদার ইজ অলসো ইম্পর্ট্যান্ট। বাড়ির সবাই যদি সেটাতে একটু কোঅপারেট করেন, তাহলে কিন্তু জিনিসটা সর্বাঙ্গ সুন্দর হয়। আজকের জন্য এটুকুই, ভালো থাকবেন, নমস্কার।